যেতে হয় একলা যাও, এমন কুটুম্বিতে আমি দাঁড়িয়ে। ঠাকুরপো, ঠাকুরপো, তারা যদি শীতাংশুর সাথে অনিতার বিয়ে ঠিক করে থাকে, সে কি আমার দোষ? আজ পাকা দেখা, উনি বলছেন যাবেন না, তার মানে আমাকেও যেতে দেবেন না? তুমি তুমি জানতে না বলতে চাও আমার সঙ্গে এই জোচ্চুরি চালাবার এতদিন ধরে কি দরকার ছিল? প্রদীপের গল্প স্বল্প, শুধুমাত্র ফান্টানে। এখানে থাকছে কিছু রহস্য, কিছু ভয়, কিছু হাসি, কিছু প্রেম আর অনেক কাহিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। দয়া করে পাইরেসি করবেন না এবং পাইরেসি সাপোর্ট করবেন না। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমানা ডিঙাইয়াছে, বিবাহের আশাও শেষ হইয়াছে। ওমা, সে কি কথা! হইতে আরম্ভ করিয়া চোখ টিপিয়া কন্যার ছেলে মেয়ের সংখ্যা জিজ্ঞাসা করিয়াও এখন আর কেহ রস পায় না। সমাজে এই রসিকতাও বাহুল্য হইয়াছে। এমনি দশা অনুরাধার। অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিক কালের। এমন দিনেও যে কেবলমাত্র গণপণ, ঠিকুজি, কোষ্ঠী ও কুলশীলের যাচাই বাছাই করিতে এমনটা ঘটিল। অনুরাধার বয়স 23 পার হইয়া গেল, বর জুটিল না। এ কথা সহজে বিশ্বাস হয় না, তবু ঘটনা সত্য। সকালে এ গল্পই চলিতেছিল আজ জমিদারের কাছারিতে। নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল, কলিকাতাবাসী। তাঁর ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে। বিজয় মুখে চুরুটটা নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি বললে? গগন চাটুর্যের বোন বাড়ি ছাড়বে না? যে লোকটা খবর আনিয়াছিল সে কহিল, বললে যা বলবার ছোটবাবু এলে তাকেই বলবো। তার বলবার আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে যেতে হবে নিজে, লোক দিয়ে হবে না। বলবার তার কিছুই নেই বিনোদ, কিছুই আমি শুনবো না। তবু তারই জন্যে আমাকেই যেতে হবে তার কাছে। তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না। বিনোদ কহিল, আমি তাও বলেছিলাম। অনুরাধা বললে, আমিও ভদ্র গেরস্থ ঘরের মেয়ে বিনোদদা। বাড়ি ছেড়ে যদি বাইরে আসতেই হয় তাকে জানিয়ে একবারেই বাইরে বের হয়ে যাব, বারবার বাইরে বেরোতে পারবো না। কি কি নাম বললে? হে, অনুরাধা নামের তো দেখি ভারী চটক। তাই বুঝি এখনো অহংকার ঘুচল না? আগে না। বিনোদ গ্রামের লোক, অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল। কিন্তু অনতিপূর্ব ইতিহাসেরও একটা অতিপূর্ব ইতিহাস থাকে, সেইটা বলি। এই গ্রামখানির নাম গণেশপুর। একদিন ইহা অনুরাধাদেরই ছিল। বছর 5 হইল হাত বদল হইয়াছে। সম্পত্তির মুনাফা 1000-2 বেশি নয়, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চালচলন ছিল 20,000-এর মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হইয়া। ডিক্রি হইল, কিন্তু জারি হইল না। মহাজন ভয়ে থামিয়া রহিল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনি ছিল প্রচণ্ড তার জপ তপ ক্রিয়াকর্মের খ্যাতি। তলা ফুটা সংসার তরণী অপব্যয়ের লোনা জলে কানায় কানায় পূর্ণ হইল, কিন্তু ডুবিল না। হিন্দু গোড়ামির পরিস্ফীত পালে সর্বসাধারণের ভক্তি শ্রদ্ধার ঝোড়ো হাওয়া
এই নিমজ্জিত প্রায় নৌকাখানিকে ঠেলিতে ঠেলিতে দিল অমর চাটুর্যের আয়ুষ্কালের সীমানা উত্তীর্ণ করিয়া। অতএব চাটুর্যের জীবদ্দশা এক প্রকার ভালোই কাটিল। তিনি মরিলেনও ঘটা করিয়া, শ্রাদ্ধ শান্তিও নির্বাহিত হইল ঘটা করিয়া। সম্পত্তির পরিসমাপ্তি ঘটিল এইখানে। এতদিন নামটুকু মাত্র ভাসাইয়া যে তরণী কোনো মতে নিঃশ্বাস টানিতেছিল, এইবার বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা লইয়া অতলে তলাইতে আর কাল বিলম্ব করিল না। পিতার মৃত্যুতে পুত্র গগন পাইল এক জরাজীর্ণ বিক্রি করা পৈতৃক বাস্তুভিটা, আকণ্ঠ ঋণ ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু ছাগল, কুকুর বিড়াল, এবং ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের অনুরাধা কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি, গোটা ৫-৬ ছেলে মেয়ে ও নাতিপুতি রাখিয়া বছর ২ হইল তাহার স্ত্রী মরিয়াছে। সে বিবাহ করিতে চায়। দাদা, কপালে রাজপুত্র তো আর জুটল না, তুমি এইখানেই আমার বিয়ে দাও। লোকটার টাকা কড়ি আছে, তবু দুটো খেতে পড়তে পাবো। সে কি কথা? ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুর দাদা কুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল জানিস? ওদের আছে কি? আর কিছু না থাক, টাকা আছে। কুল নিয়ে উপোস করাচ্ছে, দুমুঠো ভাত ডাল পাওয়া ভালো দাদা। সে হয় না, হবার নয়। কেন নয় বলো তো? বাবাও সব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা আবশ্যক, পিতার গোঁড়ামি পুত্রের ছিল না। মদ্য মাংস ও আরো একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্নপল্লীর কে একটি নিজ জাতিয়া স্ত্রীলোক আজও তাহার অভাব মোচন করিতেছে, এ কথা সকলেই জানে। আমার কোনো বাজে গোড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্ত্রাচার কি তোর জন্য জলাঞ্জলি দিয়ে 14 পুরুষ নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান স্বভাব কুলীন আমরা। যা যা, এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস নে। এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল। ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এইখানেই চাপা পড়িল। গগন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল। কুলীন ব্রাহ্মণকে ঋণ মুক্ত করিতে হইবে। কলিকাতায় কাঠের ব্যবসায়ে হরিহর লক্ষ্মীপতি ধনী। একদিন তাহার মাতুলালয় ছিল এই গ্রামে। বাল্যে বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখিয়াছেন। বহু কাজকর্মে পেট ভরিয়া লুচি মন্ডা আহার করিয়া গিয়াছেন। টাকাটা তাহার পক্ষে বেশি নয়, তিনি সম্মত হইলেন। চাটুর্যেদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন। কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরাইয়া লইলেন। কেবল মৌখিক শর্ত এই রহিল যে বাহিরের গোটা 2-3 ঘর কাছারির জন্য ছাড়িয়ে দিয়া গগন অন্দরের দিকটায় যেমন বাস করিতেছে তেমনই করিবে। তালুক খরিদ হইল, কিন্তু প্রজারা মানিতে চাহিল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যেই কি কৌশল যে গগন খেলিতে লাগিল। হরিহরের পক্ষের কোনো কর্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারিল না। অবশেষে গগনের নিজেরই প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হইল কর্মচারী, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারদের গোমস্তা। মহাল শাসনে আসিল, হরিহর হাঁপ ফেলিয়া বাঁচিলেন, কিন্তু আদায়ের দিক দিয়া রহিল যথা পূর্বাবস্থা পর। 1 পয়সা তহবিলে জমা পড়িল না। এমনি ভাবে গোলমালে আরো বছর 2 কাটিল। তারপরে হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তা বাবু গগন চাটুর্যীকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সদর হইতে হরিহরের লোক আসিয়া খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করিয়া জানিল আদায় যাহা হইবার হইয়াছে। সমস্তই গগন আত্মসাৎ করিয়া সম্প্রতি গা ঢাকা দিয়াছে। পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি খানা তল্লাশি, প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা না গগন, কাহারও সন্ধান মিলিল না।
গগনের ভগিনী অনুরাধা ও দুঃসম্পর্কের একটি ছেলে মানুষ ভাগিনীও বাটিতে থাকিত। পুলিশের লোকে তাহাদের বিধিমতো কষা মাজা ও নাড়াচাড়া দিল, কিন্তু কোনো তথ্যই বাহির হইল না। বিজয় বিলাত ফেরত। তাহার পুনঃ পুনঃ এক্সামিন ফেল করার রসদ যোগাইতে হরিহরকে অনেক টাকা গণিতে হইয়াছে। পাস করিতে সে পারে নাই, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছে। বিজয় বলে, বিলাতে পাশ ফেলের কোনো প্রভেদ নাই। বই মুখস্থ করিয়া পাশ করিতে গাধাতেও পারে। সে উদ্দেশ্য থাকিলে সে এখানে বসিয়াই বই মুখস্থ করিত, ইউরোপ যাইত না। বাড়ি আসিয়া সে পিতার কাঠের ব্যবসায়ের কাল্পনিক দুরবস্থায় শঙ্কা প্রকাশ করিল এবং এই নড়বড়ে পড়ো পড়ো কারবার ম্যানেজ করিতে আত্মনিয়োগ করিল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে। কিরানীরা তাহাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এমনি সময়ে আসিয়া পৌঁছিল গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথা, বাবা যা করবেন তা এইরকমই হতে বাধ্য, কিন্তু উপায় নাই, অবহেলা করিলে চলিবে না। আমাকে সরেজমিনে নিজে গিয়া একটি বিহিত করিতেই হইবে। এই জন্যই তাহার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লীগ্রামে থাকা চলে না। যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতে হইবে। সমস্তই যে একা তাহারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটর্নি, অত্যন্ত স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রী পুত্র লইয়াই ব্যস্ত। সংসারের সকল বিষয়েই অন্ধ। শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার 1 জোড়া চক্ষু 10 জোড়ার কাজ করে। স্ত্রী প্রভাময়ী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বাড়ির লোকজনের সংবাদ লওয়া তো দূরের কথা। শ্বশুর শাশুড়ি বাঁচিয়া আছে কিনা খবর লইবারও সে বেশি অবকাশ পায় না। গোটা 5-6 ঘর লইয়া বাটির যে অংশে তাহার মহল, সেখানে পরিজনবর্গের গতিবিধি সংকুচিত। তাহার ঝি চাকর আলাদা, উড়ে বেহারা আছে। শুধু বড় কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবুর্চি নিযুক্ত হইতে পারে নাই। এই অভাবটা প্রভাকে পীড়া দেয়। আশা আছে শ্বশুর মরিলেই ইহার প্রতিকার হইবে। দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলাত প্রত্যাবর্তনের পরে মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়াছে। 2-4 দিন নিমন্ত্রণ করিয়া নিজে রাধিয়া ডিনার খাওয়াইয়াছে। সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয়ের পরিচয় হইয়াছে। সে এবার বিএ পরীক্ষায় অনার্সে পাশ করিয়া MA পড়ার আয়োজন করিতেছে। বিজয় বিপত্নীক। স্ত্রী মরার পরেই সে বিলাত যায়। সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করিবার আবশ্যক নাই। কিন্তু ফিরিয়া পর্যন্ত অনেক দিন দেখা গিয়াছে স্ত্রী জাতি সম্বন্ধে তাহার মেজাজটা কিছু রুক্ষ। মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়াছিল। তখন হইতে অদ্যাবধি প্রসঙ্গটা গোলমালেই কাটিয়াছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরের গোটা 2 ঘর লইয়া বিজয় নতুন কাছারি ফাঁদিয়া বসিয়াছে। সেরেস্তার কাগজপত্র গগনের গৃহে যাহা পাওয়া গিয়াছে জোর করিয়া এখানে আনা হইয়াছে, এবং এখন চেষ্টা চলিতেছে তাহার ভগিনী অনুরাধা এবং দূর সম্পর্কে সেই ভাগিনী ও ছোড়াটাকে বহিষ্কৃত করার। বিনোদ ঘোষের সহিত এইমাত্র সেই পরামর্শই হইতেছিল। কলিকাতা হইতে আসিবার সময়ে বিজয় তাহার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লীগ্রামের সাপখোপ বিছা ব্যাঙের ভয়ে মা আপত্তি করিলে বিজয় বলিয়াছিল, মা, তোমার বড় বউয়ের প্রসাদে তোমার নাড়ু গোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না। আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলাতে সাহেবরাও নাকি ঠিক এমনিই বলিয়া থাকে, কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলাতে, তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নেই দিন গিয়াছে। তাহার ভগ্ন স্বাস্থ্য পিতামহী
অধিকাংশ সময়ই থাকেন শয্যাগত। সুতরাং যথেষ্ট বিত্ত বিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহ ছিল না। কাজেই দুঃখে কষ্টেই সে বেচারা বড় হইয়াছে। বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল। গণেশপুরে আসিবার কালে বৌদিদি হঠাৎ দরদ দেখাইয়া বলিয়াছিল, ছেলেটা সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়াগা জায়গা, একটু সাবধানে থেকো। কবে ফিরবে? যত শীঘ্র পারি। শুনেছি আমাদের সেখানে একটা বড় বাড়ি আছে, বাবা কিনেছিলেন। হ্যাঁ, কিন্তু কেনা মানেই থাকা নয় বৌদি। বাড়ি আছে কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতে দেরি হবে না। আশা তো তাই করি। দখল এলে কিন্তু একটা খবর দিও। কেন কেন বৌদি? এই তো কাছে, পাড়াগা কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসবো। অনুরও কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে। আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠাবো বৌদি, তখন কিন্তু না বলতে পাবে না। বোনটিকে সঙ্গে নেওয়া চাই। অনিতা যুবতী, সে দেখতে সুশ্রী ও অনার্সে বিএ পাশ করিয়াছে। সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাধারে এতগুলা গুণ সে মনে মনে যে তুচ্ছ করে তাহা নয়। সেখানে শান্তপল্লীর নির্জন প্রান্তরে কখনো কখনো বা প্রাচীন বৃক্ষচ্ছায়াচ্ছন্ন সংকীর্ণ গ্রাম্য পথের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বারবার করিয়া দোল দিয়া গিয়াছিল। বিজয়ের পরনে খাঁটি সাহেবী পোশাক, মাথায় সোলার টুপি, মুখে কড়া চুরুট, পকেটে রিভলভার। চেরির ছড়ি ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ির সদর বাটিতে আসিয়া প্রবেশ করিল। সঙ্গে মস্ত লাঠি হাতে দুজন হিন্দুস্তানি দারোয়ান, অনেকগুলি গুণগত প্রজা বিনোদ ঘোষ ও পুত্র কুমার। সম্পত্তি দখল করার ব্যাপারে যদিচ হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নাড়ু গোপাল করার পরিবর্তে মজবুত করিয়া গড়িয়া তোলার এ হইল বড় শিক্ষা। তাই ছেলেও আসিয়াছে সঙ্গে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়েছে যে অনুরাধা একাকী স্ত্রীলোক, কোনো মতেই জোরে পারিবে না। তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে লওয়াই ভালো। মেয়েটা শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করে তুলতে পারে। ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা, স্বভাব চরিত্র মন্দ। আগে তা তো শুনিনি। আমি শুনেছি। কোথাও কেহ নাই। শূন্য প্রাঙ্গণে দাঁড়াইয়া বিজয় চারিদিকে চাহিয়া দেখিল। বাবুদের বাড়ি বলা যায় বটে, সম্মুখে পূজার দালান এখনো ভাঙে নাই, কিন্তু জীর্ণতার শেষ সীমায় পৌঁছিয়াছে। একপাশে সারি সারি বসিবার ঘর ও বৈঠকখানা, দশা একই। পায়রা চড়াই ও চামচিকার স্থায়ী আশ্রয় বানাইয়াছে। দারোয়ান হাকিল, কই হ্যাঁ, ঘর মে কই হ্যাঁ। তাহার সম্ভ্রমবিহীন চড়া গলার চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই যেন লজ্জায় সংকুচিত হইয়া পড়িল। বিনোদ বলিল, রাধু দিদিকে আমি খবর দিয়ে আসছি বাবু, একটুখানি অপেক্ষা কর। বলিয়া ভিতরে চলিয়া গেল। তাহার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বুঝা গেল আজও এ বাড়ির অমর্যাদা করিতে তাহাদের বাধে। অনুরাধা রাঁধিতেছিল। বিনোদ গিয়া সবিনয়ে জানাইল, দিদি দিদি, ছোটবাবু বাইরে এসেছেন। সে এ দুর্দৈব প্রত্যহই আশঙ্কা করিতেছিল। হাত ধুইয়া উঠিয়া দাঁড়াইল, সন্তোষকে ডাকিয়া কহিল, বাইরে একটা শতরঞ্চি পেতে দিয়ে এসো বাবা। বলো গে মাসিমা আসছেন। আমার বেশি দেরি হবে না। বাবু যেন রাগ না করে বিনোদদা। আমার হয়ে তাকে একটু বসতে বলো গে। কি করব দিদি, আমরা গরিব প্রজা, জমিদার হুকুম না করলে বলতে পারিনি, কাজেই। সে আমি বুঝি বিনোদদা। বিনোদ চলিয়া গেল।
বাহিরে শতরঞ্জি পাতা হইল, কিন্তু কেহ তাহাতে বসিল না। বিজয় ছড়ি ঘুরাইয়া পায়চারি করিতে করিতে চুরুট টানিতে লাগিল। মিনিট পাঁচেক পরে সন্তোষ বাহিরে আসিয়া ইঙ্গিতে দ্বারের প্রতি চাহিয়া সভয়ে কহিল, মাসিমা এসেছেন। বিজয় থমকিয়া দাঁড়াইল। ভদ্র ঘরের কন্যা, তাহাকে কি বলিয়া সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়িল। কিন্তু দুর্বল প্রকাশ পাইলে চলিবে না। অতএব পুরুষ কণ্ঠে অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে কহিল, এ বাড়ি আমাদের, তুমি জানো? জানি। তবে ছেড়ে দিচ্ছ না কেন? অনুরাধা তেমনি আড়ালে দাঁড়াইয়া বোনপোর জবানি বক্তব্য বলিবার চেষ্টা করিল, কিন্তু ছেলেটা চালাক চৌখস নয়। নতুন জমিদারের কড়া মেজাজের জনশ্রুতিও তাহার কানে পৌঁছিয়াছে। ভয়ে ভয়ে কেবলই থতমত খাইতে লাগিল, একটা কথাও সুস্পষ্ট হইল না। বিজয় মিনিট 5-6 ধৈর্য ধরিয়া বুঝিবার চেষ্টা করিল। তারপরে হঠাৎ একটা ধমক দিয়া বলিয়া উঠিল, তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার সময় আমার নেই। আমি বাঘ ভালুকও নয়, তাকে খেয়ে ফেলবো না। বাড়ি ছাড়বে না কেন বলুক। বাড়ি ছাড়ার কথা ছিল না। আপনার বাবা হরিহরবাবু বলেছিলেন এর ভেতরের অংশে আমরা বাস করতে পারি। কোনো লেখাপড়া আছে? না, কিন্তু তিনি এখনো জীবিত, তাকে জিজ্ঞাসা করলেই তো জানতে পারবেন। জিজ্ঞাসা করার গরজ আমার নেই। এই যদি শর্ত তার কাছে লিখে নাওনি কেন? দাদা বোধহয় প্রয়োজন মনে করেননি। তার মুখের কথার চেয়ে লিখে নেওয়া বড় হবে এ হয়তো দাদার মনে হয়নি। কিন্তু দাদা নিজের শর্ত ভঙ্গ করায় এখন সকল শর্তই তো ভেঙে গেছে। এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই। কিন্তু আমি একা স্ত্রীলোক, আর এই অনাথ ছেলেটি, ওর মা বাপ নেই, আমি মানুষ করছি। আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই, এই আমার ভাবনা। এ জবাব কি আমার দেবার? তোমার দাদা কোথায়? আমি জানি না তিনি কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারেনি সে শুধুই এই ভয়ে পাছে আপনি বিরক্ত হন। আপনি মনিব, আপনার কাছে কিছুই লুকোবো না। অকপটে আমাদের বিপদের কথা জানালুম, নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করিনি। এই কটা দিন বাদে আমরা আপনিই চলে যাব। তাহার কণ্ঠস্বরে বাহিরে হইতেও বুঝা গেল মেয়েটির চোখ দিয়া জল পড়িতেছে। বিজয় দুঃখিত হইল, মনে মনে খুশিও হইল। সে ভাবিয়াছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময় ও কত হাঙ্গামাই পোহাইতে হইবে, কিন্তু কিছুই হইল না। সে অশ্রু জলে শুধু দয়া ভিক্ষা চাহিল। তাহার পকেটের পিস্তল এবং দারোয়ানদের লাঠিসোঁটা তাহাকে গোপনে তিরস্কার করিল, কিন্তু দুর্বলতা প্রকাশ করাও চলে না। বলিল, থাকতে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাড়িতে আমার নিজের বড় দরকার। যেখানে আছি সেখানে খুব অসুবিধে। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা একবার দেখতে আসতে চান। বেশ তো, আসুন না। বাইরের ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন, আর ভিতরের দোতলায় অনেকগুলো ঘর, মেয়েরাও অনায়াসে থাকতে পারবে, কোনো কষ্ট হবে না। আর বিদেশে তাদের তো লোকের আবশ্যক, আমি অনেক কাজ করে দিতে পারবো। না না, সে কি কখনো হতে পারে? তাদের সঙ্গে লোকজন সবাই আসবে, তোমাকে কিছুই করতে হবে না। কিন্তু ভিতরের ঘরগুলো কি আমি একবার দেখতে পারি? কেন পারবেন না? এ তো আপনারই বাড়ি, আসুন। ভিতরে ঢুকিয়া বিজয় পলকের জন্য তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল। মাথায় কাপড় আছে, কিন্তু ঘুমটায় ঢাকা নয়। পরনে একখানি আধময়লা 8 পৌরে কাপড়, গায়ে গহনা নাই, শুধু 2 হাতে কয়েক গাছি সোনার চুড়ি, সাবেক কালের।
আড়াল হইতে তাহার অশ্রুসিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকিয়াছিল। ভাবিয়াছিল মানুষটিও হয়তো এমনি হইবে, বিশেষত দরিদ্র হইলেও সে তো বড় ঘরের মেয়ে। কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলিল না। রং ফর্সা নয়, মাজা শ্যাম, বরঞ্চ একটু কালোর দিকেই। সাধারণ পল্লী গ্রামের মেয়ে, আরো 5 জনকে যেমন দেখিতে তেমনি। শরীর কৃশ, কিন্তু বেশ দৃঢ় বলিয়াই মনে হয়। শুইয়া বসিয়া ইহার আলস্যে দিন কাটে নাই, তাহাতে সন্দেহ হয় না। শুধু বিশেষত্ব চোখে পড়ল ইহার ললাটে, একেবারে আশ্চর্য নিখুঁত গঠন। বিনোদদা, বাবুকে তুমি সব দেখিয়ে আনো, আমি রান্নাঘরে আছি। তুমি সঙ্গে যাবে না রাধু দিদি? না। উপরে উঠিয়া বিজয় ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিল। ঘর অনেকগুলি, সাবেক কালের অনেক আসবাব এখনো ঘরে ঘরে। কতক ভাঙিয়াছে, কতক ভাঙার পথে। এখন তাহাদের মূল্য সামান্যই, কিন্তু একদিন ছিল। সদর বাটির মতো এ ঘরগুলিও জরাজীর্ণ, হাড় পাঁজরা বার করা। দারিদ্র্যের দাগ সকল বস্তুতেই গাঢ় হইয়া পড়িয়াছে। বিজয় নিচে নামিয়া আসিলে অনুরাধা রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। দরিদ্র ও দুর্দশাপন্ন হইলেও ভদ্র ঘরের মেয়ে। এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয়ের লজ্জা করিল। কহিল, আপনি কতদিন এ বাড়িতে থাকতে চান? ঠিক করে তো এখনই বলতে পারি নে, যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন। দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পারবো না। তখন কোথায় যাবেন? সেই চিন্তাই তো দিনরাত করি। লোকে বলে আপনি গগন চাটুর্যের ঠিকানা জানেন। তারা আর কি বলে জানি নে, তা আপনাকে আগেই বলেছি। কিন্তু জানলেও নিজের ভাইকে ধরিয়ে দেব, এই কি আপনি আদেশ করেন? না, সে কাজ আপনাকে আমি করতে বলিনি। পারি নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে দেব না। কিন্তু এত কাল ধরে সে যে আমাদের এই সর্বনাশ করছিল, এও কি আপনি জানতে পারেননি বলতে চান? সংসারে কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে। নিজের ভাইকে এটুকু পরামর্শ কি কোনোদিন দিতে পারেননি? আমার বাবা নিতান্ত নিরীহ মানুষ, আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা, বিশ্বাসও ছিল তেমনি বড়। তাই গগনকেই দিয়েছিলেন সমস্ত শোকে। এ কি তারই প্রতিফল? কিন্তু নিশ্চিত জানবেন, আমি দেশে থাকলে কখনো এমন ঘটতে পারত না। অনুরাধা নীরব, কোনো কথারই জবাব পাইল না দেখিয়া বিজয় মনে মনে উষ্ণ হইয়া উঠিল। তাহার যেটুকু করুণা জন্মিয়াছিল সমস্ত উবিয়া গেল। কঠিন হইয়া বলিল, সবাই জানে আমি কড়া লোক, বাজে দয়া মায়া করিনি। দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না। দাদার সঙ্গে দেখা হলে এটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন। আজ সমস্ত বাড়িটার আমি দখল নিলাম। বাইরের ঘরগুলো পরিষ্কার হলে 1-2 দিন পরে এখানে চলে আসব। মেয়েরাও আসবেন তারপরে। আপনি নিচের একটা ঘরে থাকুন, যে কদিন না যেতে পারে, কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টা করবেন না। বাবা, তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখানে এখানে জল পাবো কোথায়? ডাব আছে, খাবে বাবা? হ্যাঁ, খাবো। বাবা, তুমি খাবে? খুব মিষ্টি। না। খাও না বাবা, অনেক আছে, সব তো আমাদের। কথাটা কিছুই নয়, তথাপি এতগুলি লোকের মধ্যে ছেলের মুখ হইতে কথাটা শুনিয়া হঠাৎ কেমন তাহার লজ্জা করিয়া উঠিল। কহিল, না না, খাবো না, তুই চলে আয়। বাবুদের বাড়ির সদর অধিকার করিয়া বিজয় চাপিয়া বসিল। গোটা 2 তাহার নিজের জন্য, বাকিগুলা হইল কাছারি। বিনোদ ঘোষ কোনো এক সময় জমিদারি সেরেস্তার চাকরি করিয়াছিল।
সেই সুপারিশে নিযুক্ত হইল নতুন গোমস্তা। কিন্তু ঝঞ্ঝাট মিটিল না। প্রধান কারণ গগন চাটুর্যে টাকা আদায় করিয়া হাতে হাতে রসিদ লিখিয়া দেওয়া অপমানকর জ্ঞান করিত। যেহেতু তাহাতে অবিশ্বাসের গন্ধ আছে, সেটা চাটুর্যে বংশের অগৌরব। সুতরাং তাহার অন্তর্ধানের পরে প্রজারা বিপদে পড়িয়াছে। মৌখিক সাক্ষ্য প্রমাণ লইয়া নিত্যই হাজির হইতেছে, কাঁদা কাটা করিতেছে। কে কত দিয়াছে, কত বাকি রাখিয়াছে নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হইয়া উঠিয়াছে। বিজয় যত শীঘ্র কলিকাতায় ফিরিবে মনে করিয়াছিল, তাহা হইল না। একদিন, 2 দিন করিয়া 10-12 দিন কাটিয়া গেল। এদিকে ছেলেটা হইয়াছে সন্তোষের বন্ধু, বয়সে 3-4 বছরের ছোট। সামাজিক ও সাংসারিক ব্যবধানও অত্যন্ত বৃহৎ। কিন্তু অন্য সঙ্গীর অভাবে সে মিশিয়া গেছে ইহারই সঙ্গে। ইহারই সঙ্গে থাকে বাটির ভিতরে, ঘুরিয়া বেড়ায় বাগানে বাগানে, নদীর ধারে, কাঁচা আম কুড়াইয়া পাখির বাসা খুঁজিয়া খায় অধিকাংশ সময়ে সন্তোষের মাসির কাছে। ডাকে তাহারই দেখা দেখি মাসিমা বলিয়া। বাহিরে টাকা কড়ি হিসাবপত্র লইয়া বিজয় বিব্রত। সকল সময়ে ছেলের খোঁজ করিতে পারে না, যখন পারে তখন তাহার দেখা মিলে না। হঠাৎ কোনোদিন হয়তো বকাঝকা করে, রাগ করিয়া কাছে বসাইয়া রাখে। কিন্তু ছাড়া পাইলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে। সন্তোষের পাশে বসিয়া খায় দুপুরবেলা ভাত। বিকালে তাহারই সঙ্গে ভাগাভাগি করিয়া লয় রুটি ও নারিকেল নাড়ু। সেদিন বিকালে লোকজন তখনও কেহ আসিয়া পৌঁছায় নাই। বিজয় চা খাইয়া চুরুট ধরাইয়া ভাবিল নদীর ধারটা খানিক ঘুরিয়া আসে। হঠাৎ মনে পড়িল সমস্ত দিন ছেলেটার দেখা নাই। পুরাতন চাকরটা দাঁড়াইয়া ছিল, জিজ্ঞাসা করিল, এই কুমার, কুমার কোথায় রে? ভাত খেয়েছিল? আগে না। জোর করে ধরে এনে খাওয়াস না কেন? এখানে তো খেতে চায় না, রাগ করে ছড়িয়ে ফেলে দেয় যে। কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস। মাসিমা, মাসিমা, আর একখানা রুটি আর 2টো নারকেল নাড়ু, শিগগির। নেবে আয় না বাবা, তোদের মতো আমি কি আর গাছে উঠতে পারি? পারবে মাসিমা, কিচ্ছু শক্ত নয়। ওই মোটা ডালটায় পা দিয়ে ওই ছোট ডালটা ধরে এক টান দিলেই উঠে পড়বে। ওই কি ওদের খাবার জায়গা নাকি? আপনার উপর দেখছি ও খুব অত্যাচার করছে। হ্যাঁ, তবুও তো প্রশ্রয় কম দিচ্ছেন না। কেন দিচ্ছেন? না দিলে আরো বেশি উপদ্রব করবে, সেই ভয়। কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি। হয়তো করে না, ওর মা নেই, ঠাকুরমা প্রায়ই শয্যাগত, বাপ থাকেন বাইরে কাজকর্ম নিয়ে, উৎপাত করবে কার ওপর? বিজয় ইহা জানে না তাহা নয়, তথাপি ছেলেটার যে মা নাই এ কথাটা পরের মুখে শুনিয়া তাহার ক্লেশ বোধ হইল। আপনি দেখছি অনেক বিষয় জানেন। কে বললে আপনাকে? কুমার? বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখ থেকেই শুনতে পাই। দুপুরবেলা রোদ্দুরে ওদের আমি বেরোতে দিই নে, তবু ফাঁকি দিয়ে পালায়। যেদিন পারে না সেদিন আমার কাছে শুয়ে শুয়ে বাড়ির গল্প করে। বিজয় তাহার মুখ দেখিতে পাইল না, কিন্তু সেই প্রথম দিনটির মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগিল। তাই বলার জন্যে নয়, কেবল শোনার জন্যই কহিল, এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে। কেন? তার কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীর আইঢাই করে। কিন্তু সেখানে ওর নেশার খোরাক যোগাবে কে? 2 দিনেই তো পালাই পালাই করবে। না, ভুলে যাবে। কুমার, নেবে এসো বাবা, রুটিটা নিয়ে যাও। কুমার বাটি হাতে করিয়া নামিয়া আসিল এবং মাসির হাত হইতে আরো কয়েকটা রুটি ও নারকেল নাড়ু লইয়া তাহারই গা ঘেঁষিয়া দাঁড়াইয়া আহার করিতে লাগিল। গাছে উঠিল না। বিজয় চাহিয়া দেখিল
সেগুলি তাহাদের ধনী গৃহের তুলনায় পদগৌরবে যেমনই হীন হইউক, সত্যকার মর্যাদায় কিছুমাত্র খাটো নয়। কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত, বিজয় তাহার কারণ বুঝিল। সে ভাবিয়া আসিয়াছিল, কুমারের লুব্ধতায় তাহার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলিয়া প্রচলিত শিষ্ট বাক্যে পুত্রের জন্য সংকোচ প্রকাশ করিবে, এবং করিতেও যাইতেছিল, কিন্তু বাধা পড়িল। মাসিমা, কালকের মতো চন্দ্রবলি করতে আজও যে তোমাকে বলেছিলুম, করনি কেন? অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হইনি, সমস্ত দুধ বেড়ালে উল্টে ফেলে দিয়ে গেছে। কাল আর এমন হবে না। কোন বিড়ালটা বলো তো? সাদাটা? সেইটাই বোধ হয়। উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমে গিয়ে ঠেকেছে। খাবার জল কই? এই যা, ভুলে গেছি বাবা, এক্ষুনি এনে দিচ্ছি। তুমি সবই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না। আপনার বকুনি খাওয়াই উচিত, ত্রুটি পদে পদে। হ্যাঁ, অসতর্কতাবশত এ হাসি বিজয়ের চোখে পড়িল। পুত্রের অবৈধ আচরণের ক্ষমা ভিক্ষা করা আর হইল না, পাছে তাহার ভদ্রবাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনায়, পাছে এই মেয়েটির মনে হয় তাহার দৈন্য ও দুর্দশাকে সে কটাক্ষ করিতেছে। পরদিন দুপুরবেলা অনুরাধা কুমার ও সন্তোষকে ভাত বাড়িয়া দিয়া তরকারি পরিবেশন করিতেছে। তাহার মাথার কাপড় খোলা, গায়ের বস্ত্র অসংবৃত, অকস্মাৎ দ্বার প্রান্তে মানুষের ছায়া পড়িতে অনুরাধা ফিরিয়া চাহিয়া দেখিল ছোট বাবু শশব্যস্তে মাথায় আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলুম। বিনোদ ঘোষ গ্রামের লোক, অনেকদিন দেখছেন। ও কি রকম লোক বলতে পারেন? ওকে গণেশপুরের নতুন গোমস্তা বহাল করেছি। সম্পূর্ণ বিশ্বাস করা যায় কিনা আপনার কি মনে হয়? বিনোদদা কি কিছু করেছেন? এখনো কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন। তাকে তো ভালো লোক বলেই জানি। সত্যি জানেন? না, নিন্দে করবেন না বলেই ভালো বলছেন। আমার ভালো মন্দ বলার কি কিছু দাম আছে? আছে বই কি, সে যে আপনাকেই প্রামাণ্য সাক্ষী মেনে বসেছে। উনি ভালো লোকই বটে, শুধু একটু চোখ রাখবেন। নিজের অবহেলায় ভালো লোক মন্দ হয়ে ওঠা অসম্ভব নয়। সত্যি, সত্যি তাই। কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয়। তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলে এই বন বাদারের দেশে অর্ধেক দিন না খেয়ে কাটাতে হতো। আপনার কি এখানে খাওয়ার কষ্ট হচ্ছে? না না, এমনিই বলল। চিরকাল বিদেশে বিদেশে কাটিয়েছি, খাবার কষ্ট বড় গ্রাহ্য করিনি। বলিয়া চলিয়া গেল। অনুরাধা জানলার ফাঁক দিয়া দেখিল তাহার স্নান পর্যন্ত এখনো হয় নাই। এ বাড়িতে আসিয়া একটা পুরাতন আরামকে দ্বারা জোগাড় হইয়াছিল। বিকালের দিকে তাহারই দুই হাতলে পা ছড়াইয়া দিয়া বিজয় চোখ বুজিয়া চুরুট টানিতেছিল। কানে গেল, বাবু মশাই। চোখ মেলিয়া দেখিল অনতি দূরে দাঁড়াইয়া এক বৃদ্ধ ভদ্রলোক তাহাকে সসম্মানে সম্বোধন করিতেছে। বিজয় উঠিয়া বসিল। ভদ্রলোকের বয়স 60-এর উপরে গিয়াছে, কিন্তু দিব্য গোলগাল, বেটে খাটো, শক্ত সমর্থ দেহ। গোঁপ পাকিয়া সাদা হইয়াছে, কিন্তু মাথায় প্রশস্ত টাকের আশেপাশের চুলগুলি ভ্রমর কৃষ্ণ। সম্মুখের গোটা কয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্তই বিদ্যমান। গায়ে তসরের কোট, গরদের চাদর, পায়ে চীনা বাড়ির বার্নিশ করা জুতা, ঘড়ির সোনার চেন হইতে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলিতেছে। পল্লী অঞ্চলে ভদ্রলোকটিকে অবস্থাপন্ন বলিয়াই মনে হয়। পাশে একটা ভাঙা টুলের উপর বিজয়ের চুরুটের সাজ সরঞ্জাম থাকিত। সরাইয়া লইয়া
তাহাকে বসিতে দিল। এই নমস্কার বাবু। নমস্কার। আপনারা গ্রামের জমিদার মহাশয়ের পিতা ঠাকুর হচ্ছেন কৃতি ব্যক্তি লক্ষ্যপতি। নাম করিলে সুপ্রভাত হয়। আপনি তারই সুসন্তান। স্ত্রী লোকটিকে দয়া না করিলে এসে যে ভেসে যায়। কে কে স্ত্রীলোক? কত টাকা বাকি? টাকার ব্যাপার নয়। স্ত্রীলোকটি হচ্ছে ঈশ্বর অমর চাটুর্যের কন্যা। প্রাতঃস্মরণীয় ব্যক্তি, গগন চাটুর্যের বইমাত্রেয় ভগিনী। এ তার পৈতৃক গৃহ। সে থাকবে না, চলে যাবে। তার ব্যবস্থাও হয়েছে। কিন্তু আপনি যে তার ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছেন, এ কি মশাইয়ের কর্তব্য? এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না, বিজয় মনে মনে বুঝিল, কিন্তু কথা বলার ধরনে জ্বলিয়া গেল। হ্যাঁ, আমার কর্তব্য আমি বুঝবো, কিন্তু আপনি কে যে তার হয়ে ওকালতি করতে এসেছেন? আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি। পাশের গ্রাম মসজিদপুরেই বাড়ি। সবাই চেনে। আপনার বাপ মায়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না, এমন লোক এদিকে কম। বিশ্বাস নয়, বিনোদ ঘোষকে জিজ্ঞাসা করবেন। আমার হাত পাতবার দরকার হলে মশাইয়ের খোঁজ নেব, কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কে জানতে পারি কি? কুটুম্ব। বৈশাখের এই কটা দিন বাদে আমি ওকে বিবাহ করব। আপনি বিবাহ করবেন অনুরাধাকে? আগে হ্যাঁ, আমার স্ত্রীর সংকল্প। জ্যৈষ্ঠ ছাড়া আর দিন নেই, নইলে এ মাসেই শুভকর্ম সমাধা হয়ে যেত। থাকতে দিবার কথা আপনাকে আমার বলতেও হতো না। বিয়ের ঘটকালি করলে কে? গগন চাটুর্যে? সে তো ফেরারি আসামি মশাই, প্রজাদের সর্বনাশ করে চম্পট দিয়েছে। এতদিন সেই তো বাধা দিচ্ছিল, নইলে অজ্ঞানেই বিবাহ হয়ে যেত। বলে আমরা স্বভাব কুলীন, আমরা কৃষ্ণের সন্তান, বংশজের ঘরে বোন দেব না। এই ছিল তার বুলি। এখন সে গুমর রইল কোথায়? হ্যাঁ, বংশজের ঘরে যেচে আসতে হলো যে। এই এখনকার দিনে কুল কে খোঁজে বসাই? টাকাই কুল, টাকাই মান, টাকাই সব। বলুন বলুন, ঠিক কি না? হ্যাঁ ঠিক। অনুরাধা স্বীকার করেছেন? শিকার বলছেন কি মশাই? যাচা যাচ্ছি। শহর থেকে এসে আপনি এক তারা লাগাতেই দু চোখে অন্ধকার। যাই মা, তারা দাঁড়াই কোথায়? আমার তো মতলব ঘুরে গিয়েছিল। ছেলেদের অমত, বৌমাদের অমত, মেয়ে জামাইরা সব ভেঙে দাঁড়িয়েছিল। আমিও ভেবেছিলুম দুরাগ্যে দু সংসার তো হলো, আর না। কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বললে, গাঙ্গুলি মশাই পায়ে স্থান দাও, তোমার উঠোন ঝাড় দিয়ে খাবো, আমার সেও ভালো। কি করি? স্বীকার করলো। বিবাহ এ বাড়িতেই হবে। দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। এই গগন চাটুর্যের কে এক পিসি আছে, সেই কন্যা সম্প্রদান করবে। এখন কেবল মশাই রাজি হলেই হয়। রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন? তাড়া দেব না, এই তো? বেশ, তাই হবে।
এখন আপনি আসুন, নমস্কার। নমস্কার মশাই, নমস্কার। হবেই তো। আপনার ঠাকুর হলেন লক্ষ্যপতি, পরম প্রাতঃস্মরণীয় লোক, নাম করলে সুপ্রভাত হয়। হ্যাঁ হ্যাঁ, তা হয়। আপনি এখন আসুন। আসি মশাই, আসি, নমস্কার। লোকটি চলিয়া গেলে বিজয় চুপ করিয়া বসিয়া নিজেকে বুঝাইতেছিল যে তাহার মাথা ব্যথা করিবার কি আছে। বস্তুত এছাড়া মেয়েটিরই বা উপায় কি? ব্যাপারটা অভাবিত পূর্বও নয়, সংসারে ঘটে না তাও নয়, তবে তাহার দুশ্চিন্তা কিসের? হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়িল। সেদিন সে বলিতেছিল অনুরাধা দাদার সঙ্গে এই বলিয়া ঝগড়া করিয়াছে যে কুলের গৌরব লইয়া সে কি করিবে, সহজে দুটা খাইতে পরিতে যদি পায় সেই যথেষ্ট। প্রতিবাদে গগন রাগ করিয়া বলিয়াছিল, তুই কি বাপ পিতামহর নাম ডোবাতে চাস? তুমি তাদের বংশধর, নাম বজায় রাখতে পারো তো রাখো, আমি পারবো না। এ কথার বেদনা বিজয় বুঝিল না। নিজেও সে যে কৌলিন্য সম্মান এতটুকু বিশ্বাস করে তাও না, কিন্তু তবুও তাহার সহানুভূতি গিয়া পড়িল গগনের পরে, এবং অনুরাধার তীক্ষ্ণ প্রত্যুত্তর যতই সে মনে মনে তোল পার করিতে লাগিল, ততই তাহাকে লজ্জাহীন, লোভী ও হীন বলিয়া মনে হইতে লাগিল। এদিকে উঠানে ক্রমশ লোক জমিতেছে। এইবার তাহাদিগকে লইয়া কাজ শুরু করিতে হইবে, কিন্তু আজ তাহার কিছুই ভালো লাগিল না। দারোয়ানকে দিয়া তাহাদের বিদায় করিয়া দিল এবং একাকী বসিয়া থাকিতে না পারিয়া কি ভাবিয়া সে একেবারে বাটির মধ্যে আসিয়া উপস্থিত হইল। রান্নাঘরের সম্মুখের খোলা বারান্দায় মাদুর পাতিয়া অনুরাধা শুইয়া, তাহার দুই পাশে দুই ছেলে কুমার ও সন্তোষ। মহাভারতের গল্প চলিতেছে। রাত্রের রান্নাটা সে বেলাবেলি সারিয়া লইয়া নিত্যই এমনি ছেলেদের লইয়া সন্ধ্যার পরে গল্প করে। তারপর কুমারকে খাওয়াইয়া বাহিরে তাহার পিতার কাছে পাঠাইয়া দেয়। জ্যোৎস্না রাত্রি ঘন পল্লব আমগাছের পাতার ফাঁক দিয়া আসিয়া টুকরা চাঁদের আলো স্থানে স্থানে তাহাদের গায়ের পরে মুখের পরে পড়িয়াছে। গাছের ছায়ায় একটা লোককে এদিকে আসিতে দেখিয়া অনুরাধা চকিত হইয়া জিজ্ঞাসা করিল, কে? আমি বিজয়। তিনজনেই শশব্যস্তে উঠিয়া বসিল। সন্তোষ ছোটবাবুকে অত্যন্ত ভয় করে। প্রথম দিনের স্মৃতি সে ভুলে নাই, উসকুস করিয়া উঠিয়া গেল। কুমারও বন্ধুর অনুসরণ করিল। ত্রিলোচন গাঙ্গুলিকে আপনি চেনেন? আজ তিনি আমার কাছে এসেছিলেন। আপনার কাছে? কিন্তু আপনি তো তার ঘাতক নন। না, কিন্তু হলে হয়তো আপনার সুবিধে হতো। আমার একদিনের অত্যাচার আপনি আর একদিন শোধ দিতে পারতেন। তিনি জানিয়ে গেলেন আপনার সাথে তার বিবাহ স্থির হয়েছে। এ কি সত্য? হ্যাঁ। আপনি আপনি নিজে উপযাচক হয়ে তাকে রাজি করিয়েছিলেন? হ্যাঁ, তাই যদি হয়ে থাকে এ অত্যন্ত লজ্জার কথা। শুধু আপনার নয়, আমারও। আপনার লজ্জা কিসের? সেই কথা জানাতেই আমি এসেছি। ত্রিলোচন বলে গেল শুধু আমার তাড়াতেই বিভ্রান্ত হয়ে নাকি আপনি এ প্রস্তাব করেছেন। বলেছেন আপনার দাঁড়াবার স্থান নেই এবং বহু সাধ্য সাধনায় তাকে সম্মত করিয়েছেন। নইলে এ বয়সে বিবাহের ইচ্ছে সে ত্যাগ করেছিল। শুধু আপনার কান্নাকাটিতে দয়া করে ত্রিলোচন রাজি হয়েছে। হ্যাঁ, এসবই সত্যি। আচ্ছা আচ্ছা, আমার তাড়া দেওয়া আমি প্রত্যাহার করছি এবং নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। এবার নিজের তরফ থেকে আপনি প্রস্তাব প্রত্যাহার করুন। সে হয় না। আমি কথা দিয়েছি, সবাই শুনেছে। লোকে তাকে উপহাস করবে। এতে করবে না?
বরঞ্চ ঢের বেশি করবে। তার উপযুক্ত ছেলে মেয়েদের সঙ্গে বিবাদ বাঁধবে, তাদের সংসারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আপনার নিজের অশান্তির সীমা থাকবে না। এসব কথা কি ভেবে দেখেননি? দেখেছি, আমার বিশ্বাস এসব কিছুই হবে না। সে বৃদ্ধ, কটা দিন বাঁচবে আশা করেন? স্বামীর পরমায়ু সংসারের সকল স্ত্রী বেশি আশা করে। এমনও তো হতে পারে হাতের নোয়া নিয়ে আমি আগে চলে যাব। বিজয় এ কথার উত্তর খুঁজিয়া পাইল না, স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ এমনি নীরবে কাটিলে অনুরাধা বিনীত স্বরে কহিল, আপনি আমাকে চলে যেতে হুকুম করেছেন সত্যি, কিন্তু কোনোদিন তার উল্লেখ পর্যন্ত করেননি। দয়ার যোগ্য নই, তবু যথেষ্ট দয়া করেছেন। মনে মনে আমি যে কত কৃতজ্ঞ তা জানাতে পারিনি। ভগবান জানেন, আপনার বিরুদ্ধে কারো কাছে আমি একটা কথাও বলিনি। বললে আমার অন্যায় হতো, আমার মিছে কথা হতো। গাঙ্গুলি মশাই যদি কিছু বলে থাকেন সে তার নিজের কথা, আমার নয়। তবু তার হয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের কবে বিয়ে? 13ই জ্যৈষ্ঠ। তাহলে প্রায় মাসখানেক বাকি রইল না? হ্যাঁ, তাই। এর আর পরিবর্তন নেই বোধ করি। বোধহয় নেই, অন্তত সেই ভরসাই তিনি দিয়ে গেছেন। তাহলে আর কিছু আমার বলার নেই। কিন্তু নিজের ভবিষ্যৎটা, নিজের জীবনটা একবার ভেবে দেখলেন না? আমার এই বড় পরিতাপ। একবার নয়, 100 বার ভেবে দেখেছি ছোটবাবু। হেই আমার রাত্রি দিনের চিন্তা। আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আপনাকে কৃতজ্ঞতা জানাবার সত্যিই ভাষা খুঁজে পাইনি। কিন্তু আপনি নিজে একবার আমার সব কথা ভেবে দেখুন দেখি। অর্থ নেই, রূপ নেই, গৃহ নেই, অভিভাবকহীন একাকী পল্লীগ্রামের অনাচার অত্যাচার থেকে কোথাও গিয়ে দাঁড়াবার স্থান নেই। বয়স হলো 23-24। ইনি ছাড়া আমাকে কে বিয়ে করতে চাইবে বলুন তো? তখন অন্যের জন্য কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো? শুনে আপনারই বা কি মনে হবে? এ সময় আপনার কি আমি কোনো উপকারই করতে পারি না? পারলে খুশি হব। আপনি আমার অনেক উপকার করেছেন, যা কেউ করতো না। আপনার আশ্রয়ে আমি নির্ভয় আছি। ছেলে দুটি আমার চন্দ্রসূর্যি, এই আমার ঢের। আপনার কাছে প্রার্থনা, শুধু মনে মনে আর আমাকে আমার দাদার দোষের ভাগী করে রাখবেন না। আমি জেনে কোনো অপরাধ করিনি। সে আমি জানতে পেরেছি, আপনাকে বলতে হবে না। কলিকাতা হইতে কিছু তরি তরকারি ও ফলমূল মিষ্টান্ন আসিয়াছিল। বিজয় চাকরকে দিয়া ঝুড়িটা আনিয়া রান্নাঘরের সম্মুখে নামাইয়া রাখিয়া বলিল, ঘরে আছেন? আছেন নিশ্চয়? আছি। মুশকিল হয়েছে আপনাকে ডাকার। আমাদের সমাজে হলে মিস চ্যাটার্জি কিংবা মিস অনুরাধা বলে অনায়াসে ডাকা চলতো, কিন্তু এখানে তা অচল। আপনার ছেলে দুটোর কেউ উপস্থিত থাকলে তাদের বাসিকে ডেকে দে বলে কাজ চালাতুম, কিন্তু তারাও ফেরার। কি বলে ডাকি বলুন তো? আপনি মনিব, আমাকে রাধা বলে ডাকবেন। ডাকতে আপত্তি নেই, কিন্তু মনিব আনা সত্যের জোরে নয়। দায় ছিল গগন চাটুর্যের, কিন্তু সে দিলে গা ঢাকা। মনিব বলে আপনি কেন মানতে যাবেন? আপনার গরজ কিসের? ও কথা বলবেন না। আপনি মনিব বই কি? সে দাবি করিনি, কিন্তু বয়সের দাবি করি। আমি আপনার থেকে অনেক বড়। নাম ধরে ডাকলে যেন রাগ করবেন না। না। বাড়ি থেকে কিছু তরকারি, কিছু ফলমূল, মিষ্টি এসে পৌঁছেছে। ঝুড়িটা তুলে রাখুন, ছেলেদের দেবেন। থাক, দরকার মতো রেখে আপনার বাইরে পাঠিয়ে দেব। না, সে করবেন না। আমার বামুনটা রাতেও জানে না। 2 দিন পর আসবে। 2 দিন? 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 2 দিন?
দুপুর থেকে দেখছি চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। কি করি কি জানি, আপনাদের দেশের ম্যালেরিয়া তাকে ধরলো কিনা। তাহলে ভোগাবে। কিন্তু ম্যালেরিয়া তো আমাদের দেশে নেই। বামুন না উঠলে এবেলা আপনার রাঁধবে কে? এই বেলার কথা ছেড়ে দে, ভেবে দেখবো কাল সকালে। আর কুকারটা তো সঙ্গে আছেই, শেষ পর্যন্ত চাকরকে দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো। কিন্তু তাতে কষ্ট হবে তো। না না, নিজের অভ্যাস আছে। শুধু কষ্ট হতে পারতো ছেলের খাবার কষ্ট চোখে দেখলে, কিন্তু সে ভার তো আপনি নিয়েছেন। কি রাখছেন এবেলা? ঝুড়িটা খুলে দেখুন না, যদি কাজে লাগে কিছু। কাজে লাগবে বই কি, কিন্তু এবেলা আমার রান্না নেই। রান্না নেই কেন? কুমারের একটু গা গরম হয়েছে, রাঁধলে সে খাবার উপদ্রব করবে। ও বেলার যা আছে তাতে সন্তোষের চলে যাবে। কি গা গরম হয়েছে তা? কোথায় আছে সে? আছে আমার বিছানায় শুয়ে, সন্তোষের সঙ্গে গল্প করছে। আজ বলছিল বাইরে যাবে না, আমার কাছে শোবে। ও তা সুখ, কিন্তু বেশি আদর পেলে মাসিকে ছেড়ে ও বাড়ি যেতে চাইবে না, তখন ওকে নিয়ে বিভ্রাট বাঁধবে। না না, বাঁধবে না। কুমার অবাধ্য ছেলে নয়। কি হলে অবাধ্য হয় সে আপনি জানেন, কিন্তু শুনতে পাই আপনার পরে ও কম উৎপাত করে না। ও উপদ্রব যদি করে আমার উপরেই করে, আর কারো উপরে তো করে না। সে আমি জানি, কিন্তু মাসি না হয় সহ্য করলে, কিন্তু জ্যাঠাইমা সইবে না। আর বিমাতা যদি আসেন, তিনি এতটুকু অত্যাচারও বরদাস্ত করবেন না। অভ্যাস বিগড়ালে ওর বিপদ ঘটবে যে। ছেলের বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আনবেন কেন? নাই বা আনলেন? আনতে হয় না। ছেলের কপাল ভাঙলে বিমাতা আপনি এসে ঘরে ঢোকে, তখন বিপদ ঠেকাতে মাসির শরণাপন্ন হতে হয়। অবশ্য তিনি যদি রাজি হন। যার মা নেই, মাসি তাকে ফেলতে পারে না। সে যত দুঃখেই হোক মানুষ করে তোলে। কথাটা শুনে রাখলুম। শুনে রাখলাম। আচ্ছা, যদি অভিনয় মাপ করেন একটা কথা জিজ্ঞাসা করি? করুন। কুমারের চিন্তা পরে করা যাবে, কারণ তার বাপ বেঁচে আছে। তাকে যত পাষণ্ড লোকে ভাবে সে তা নয়। কিন্তু সন্তোষ, তার তো বাপ মা দুই গেছে। নতুন মেশো ত্রিলোচনের ঘরে যদি তার ঠাঁই না হয়, কি করবেন তাকে নিয়ে? ভেবেছেন সে কথা? মাসির ঠাই হবে, বোনপোর হবে না। হওয়াই উচিত, কিন্তু যেটুকু তার দেখতে পেলুম তাতে ভরসা হয় না। তখন গাছতলায় দুজনের স্থান হবে, সে কেউ বন্ধ করতে পারবে না। মাসির যোগ্য কথা অস্বীকার করিনি, কিন্তু সে সম্ভব নয়। তখন আমার কাছে তাকে পাঠিয়ে দেবেন। কুমারের বন্ধুও সে যদি মানুষ হয়, সন্তোষও হবে। ভিতর হইতে আর কোনো জবাব আসিল না। বিজয় কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে চলিয়া গেল। ঘণ্টা 2-3 পরে দ্বারের বাহিরে দাঁড়াইয়া সন্তোষ বলিল, মাসিমা আপনাকে খেতে ডাকছেন। অনুরাধার রান্নাঘরে খাবার ঠাঁই করা। বিজয় আসনে বসিয়া বলিল, রাত্রিটা অনায়াসে কেটে যেত, কেন আবার কষ্ট করলেন? কুমার কি খেলে? সাগু খেয়ে সে ঘুমিয়েছে। ঝগড়া করেনি আজ? আমার কাছে শোবে বলে আজও ভারী শান্ত, মোটে ঝগড়া করেনি। ওকে নিয়ে আপনার ঝঞ্ঝাট বেড়েছে, কিন্তু আমার দোষে নয়। ও নিজেই কি করে যে আপনার সংসারের মধ্যে নিঃশব্দে ঢুকে পড়লো, তাই আমি ভাবি। আমিও ঠিক তাই ভাবি। মনে হয় ও বাড়ি চলে গেলে আপনার কষ্ট হবে। নিয়ে যাওয়ার আগে কিন্তু আমাকে একটি কথা দিয়ে যেতে হবে। আপনাকে চোখ রাখতে হবে, ও যেন কষ্ট না পায়। না না, কিন্তু আমি তো থাকি বাইরে, নানা কাজে ব্যস্ত। কথা রাখতে পারবো বলে ভরসা হয় না। তাহলে আমার কাছে ওকে দিয়ে যেতে হবে। আপনি ভুলে যাচ্ছেন যে সে আরো অসম্ভব। আমার বৌদিদিদের আসার কথা ছিল, কিন্তু তারা বোধ করি আর এলেন না। কেন? যে খেয়ালে বলেছিলেন সম্ভবত সেটা কেটে গেছে।
শহরের লোক পাড়াগাঁয়ে সহজে পা বাড়াতে চান না, বুঝলেন না? এক প্রকার ভালোই হয়েছে। একা আমি তো আপনার যথেষ্ট অসুবিধে ঘটিয়েছি, তারা এলে সেটা বাড়তো। এ বলা আপনার অন্যায়। বাড়ি আমার নয়, আপনাদের। তবু আমি সমস্ত জায়গা জুড়ে বসে থাকবো, তারা এলে রাগ করব, এর চেয়ে অন্যায় হতেই পারে না। আমার সম্বন্ধে এমন কথা ভাবা আমার প্রতি সত্যিই আপনার অবিচার। যত দয়া আপনি আমাকে করেছেন, আমার দিক থেকে এই কি তার প্রতিদান? এ কথা এমন করিয়া সে কখনো বলে নাই। জবাব শুনিয়া বিজয় আশ্চর্য হইয়া গেল। যতটা অশিক্ষিত এই পাড়াগাঁয়ের মেয়েটিকে সে ভাবিয়াছিল তাহা নয়। একটুখানি স্থির থাকিয়া আপন অপরাধ স্বীকার করিয়া কহিল, সত্যি এ কথা বলা আমার উচিত হয়নি। যাদের সম্বন্ধে এ কথা খাটে আপনি তাদের চেয়ে অনেক বড়। কিন্তু 2-3 দিন পরেই আমি বাড়ি চলে যাব। এখানে এসে প্রথমে আপনার প্রতি নানা দুর্ব্যবহার করেছি, কিন্তু সে না জানার জন্য। অথচ সংসারে এমনিই হয়, এমনিই ঘটে। তবু যাবার আগে আমি গভীর লজ্জার সঙ্গে আপনার ক্ষমা ভিক্ষা করি। ক্ষমা আপনি পাবেন না। ভাবো না কেন? এসে পর্যন্ত যে অত্যাচার করেছেন তার ক্ষমা নেই। প্রদীপের স্বল্প আলোকে তাহার হাসি মুখ বিজয়ের চোখে পড়িল এবং মুহূর্তকালের এক অজানা বিস্ময়ে সমস্ত অন্তরটা দুলিয়া উঠিয়াই আবার স্থির হইল। ক্ষণকাল নির্বাক থাকিয়া বলিল, সেই ভালো, ক্ষমায় কাজ নেই। অপরাধী বলেই যেন চিরকাল মনে পড়ে। আপনি আবার কবে আসবেন? মাঝে মাঝে আসতেই হবে জানি, যদিচ দেখা আর হবে না। ঝুড়িটায় অনেক রকম তরকারি আছে, কিন্তু বাইরে আর পাঠালুম না। কাল সকালেও আপনি এখানেই খাবেন। হ্যাঁ, তথাস্তু। কিন্তু বুঝেছেন বোধ করি সাধারণের চেয়ে খিদেটা আমার বেশি। নইলে প্রস্তাব করতুম শুধু সকালে নয়, নেমন্তন্নর মেয়াদটা বাড়িয়ে দিন, যে কটা দিন থাকি। আপনার হাতে খেয়েই যেন বাড়ি চলে যেতে পারি। সে আমার সৌভাগ্য। পরদিন প্রভাতেই বহুবিধ আহার্য দ্রব্য অনুরাধার রান্নাঘরের বারান্দায় আসিয়া পৌঁছিল। সে আপত্তি করিল না, তুলিয়া রাখিল। ইহার পরে 3 দিনের স্থলে 5 দিন কাটিল। কুমার সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। এই কয়দিন বিজয় ক্ষোভের সহিত লক্ষ্য করিল যে আতিথ্যের ত্রুটি কোনো দিকে নাই, কিন্তু পরিচয়ের দূরত্ব তেমনি অবিচলিত রহিল। কোনো ছলেই তিলার্ধ সন্নিকটবর্তী হইল না। বারান্দায় খাবার জায়গা করিয়া দিয়া অনুরাধা ঘরের মধ্যে হইতে সাজাইয়া গুছাইয়া দেয়, পরিবেশন করে সন্তোষ। কুমার আসিয়া বলে, বাবা, মাসিমা বললেন মাছের তরকারিটা অতক্ষণে পড়ে থাকলে চলবে না, আর একটু খেতে হবে। ও, তোমার মাসিমাকে বলো গে বাবাকে রাক্ষস ভাবা তার অন্যায়। মাছের তরকারিটা থাক, ও বোধহয় ভালো হয়নি, কিন্তু কালকের মতো বাটিতে দুধ পড়ে থাকলে তিনি দুঃখ করবেন। হ্যাঁ? তোমার মাসিকে বলো তিনি যেন কাল থেকে গামলার বদলে বাটিতে করেই দুধ দেন, তাহলে আর পড়ে থাকবে না। এমনি করিয়া এই 5টা দিন কাটিল। মেয়েদের যত্নের ছবিটা বিজয়ের মনে ছিল চিরদিনই অস্পষ্ট। মাকে সে ছেলেবেলা হইতে অসুস্থ ও অপটু দেখিয়াছে। গৃহিণীপনার কোনো কর্তব্যই তিনি সম্পূর্ণ করিয়া উঠিতে পারেন নাই। নিজের স্ত্রীও ছিল মাত্র বছর 2 জীবিত, তখন তাহার পাঠ্যাবস্থা। ইহার পরে হইতে দীর্ঘকাল কাটিয়া গেল সুদূর প্রবাসে। সেদিকের অভিজ্ঞতার ভালো মন্দ অনেক স্মৃতি মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু সমস্তই যেন অবাস্তব বইয়ে পড়া কল্পিত কাহিনী, জীবনের সত্য প্রয়োজনে একেবারে সম্বন্ধবিহীন। আর আর আছে তাহার দাদার স্ত্রী প্রভাময়ী, যে পরিবারে বৌদিদিদের বিচার চলে, ভালো মন্দর আলোচনা হয়,
সে পরিবার তাহাদের নয়। মাকে অনেকদিন কাঁদিতে দেখিয়াছে, বাবা বিরক্ত ও বিমর্ষ হইয়াছেন, কিন্তু এ সকল সে নিজেই অসঙ্গত ও অনধিকার চর্চা মনে করিয়াছে। জ্যাঠাইমা দেবর পুত্রের খোঁজ না রাখিলে, বধূ শ্বশুর শাশুড়ির সেবা না করিলে যে প্রচণ্ড অপরাধ হয়, এ ধারণা তাহার নয়। তাহার নিজের স্ত্রীকেও অনুরূপ আচরণ করিতে দেখিলে সে যে মর্মাহত হইত তাহাও নয়। কিন্তু তাহার এতকালের ধারণাকে এই শেষের 5টা দিন যেন ধাক্কা দিয়া নড়বড়ে করিয়া দিল। আজ সন্ধ্যার ট্রেনে তাহার যাত্রা করিবার সময় চাকর জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত করিতেছে, আর ঘণ্টা কয়েক মাত্র দেরি। সন্তোষ আসিয়া আড়াল হইতে বলিল, মাসিমা খেতে ডাকছেন। হ্যাঁ, আরে এমন সময়? বিজয় ভিতরে আসিয়া দেখিল যথারীতি বারান্দায় আসন পাতিয়া ঠাঁই করা হইয়াছে। মাসির গলা ধরিয়া কুমার ঝুলিতেছিল। তাহার হাত হইতে নিজেকে মুক্ত করিয়া অনুরাধা রান্নাঘরে গিয়া প্রবেশ করিল। এ কি ব্যাপার? দুটি খিচুড়ি রেঁধে রেখেছি, খেতে বসুন। অসময়ে কেন আবার এ কষ্ট করতে গেলেন? আর যদি করলেন, খান কতক লুচি ভেজে দিলেই হতো। লুচি তো আপনি খান না। বাড়ি পৌঁছাতে রাত্রি 2-3 বাজবে। না খেয়ে উপোস করে গেলেই কি কষ্ট আমার কম হবে? কেবলই মনে পড়বে ছেলেটা না খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। বিনোদকে বলে গেলুম সে যেন আপনাকে দেখে। যে কটা দিন এ বাড়িতে আছেন যেন অসুবিধা কিছু না হয়। আর হ্যাঁ, যদি দেখা হয় গগনকে বলবেন আমি তাকে মাফ করেছি, কিন্তু এ গায়ে যেন আর না সে আসে। এলে ক্ষমা করব না। কখনো দেখা হলে তাকে জানাবো। মুশকিল হয়েছে কুমারকে নিয়ে। আজ সে কিছুতেই যেতে চাচ্ছে না, অথচ কেন যে চাচ্ছে না তাও বলে না। বলতে চায় না, নিজেই জানে না বলে, অথচ মনে মনে বোঝে সেখানে গেলে ওর কষ্ট হবে। কষ্ট হবে কেন? সে বাড়ির নিয়মই। কিন্তু হলোই বা কষ্ট, এর মধ্যে দিয়েই তো ও এত বড় হলো। তাহলে গিয়ে কাজ নেই, থাক আমার কাছে। আমার আপত্তি নেই, কিন্তু বড় জোর এই মাসটা, তার বেশি তো থাকতে পারবে না। তাতে লাভ কি? ওর বিমাতা যিনি আসবেন শুনেছি তিনি শিক্ষিতা মেয়ে। হ্যাঁ, তিনি বিএ পাশ করেছেন। কিন্তু বিএ পাস তো ওর জ্যাঠাইমাও করেছেন। নিশ্চয়ই করেছেন, কিন্তু বিএ পাশের কেতাবের মধ্যে দেওরপোকে যত্ন করার কথা লেখা নেই। সে পরীক্ষা তাকে দিতে হয়নি। কিন্তু রুগ্ন শ্বশুর শাশুড়ি, সে কথাও কি কেতাবে লেখে না? না, এ প্রস্তাব আরো হাস্যকর। হাস্যকর নয় এমন কি কিছু আছে? আছে। বিন্দুমাত্র অনুযোগ না করাই হচ্ছে আমাদের সমাজের সুভদ্র বিধি। এ বিধি আপনাদেরই থাক, কিন্তু যে বিধি সকলের সমান সে হচ্ছে এই যে ছেলের চেয়ে বিএ পাস বড় নয়, এমন মেয়ে ঘরে আনা অনুচিত। কিন্তু আনতে কাউকে তো হবেই। যে দলের আবহাওয়ার মধ্যে গিয়ে আমরা দাঁড়িয়েছি সেখানে বিএ পাস নইলে মানও বাঁচে না, মনও বোঝে না, এবং বোধ হয় ঘরও চলে না। মা বাপ মরা বোনপোর জন্যে গাছতলা শিকার করে নিতে চায় এমন মেয়ে নিয়ে আমাদের বনবাস করা চলে, কিন্তু সমাজে বাস করা চলে না। না, সে হবে না। একজন নির্দয় বিমাতার হাতে তুলে দিতে ওকে আপনি পারবেন না। সে ভয় নেই, কারণ তুলে দিলেও হাত থেকে আপনিই গড়িয়ে কুমার নিচে এসে পড়বে। কিন্তু তাই বলে তিনি নির্দয়ও নয়, এবং আমার ভাবী পত্নীর সপক্ষে আপনার কথার আমি তীব্র প্রতিবাদ করি। মার্জিত রুচিসম্মত উদাস অবহেলায় তাদের নেতিয়ে পড়া আত্মীয়তায় বর্বরতার লেশ নেই। ও দোষটা দেবেন না। প্রতিবাদ যত খুশি করুন, কিন্তু জিজ্ঞাসা করি, নেতিয়ে পড়া আত্মীয়তার মানেটা হলো কি? হ্যাঁ, ও আমাদের বড় সার্কেলের পারিবারিক বন্ধন। ওর কোড আলাদা, চেহারা স্বতন্ত্র, ওর শেকড় টানে না রস,
পাতার রং সবুজ না হতেই ধরে হলুদের বর্ণ। আপনি পাড়া গাঁয়ে গৃহস্থ ঘরের মেয়ে, আপনাকে আমি বোঝাতে পারবো না। কেবল এইটুকু আশ্বাস দিতে পারি, কুমারের বিমাতা এসে তাকে বিষ খাওয়াবার আয়োজনও করবেন না, আবার চাবুক হাতে তাড়া করেও বেড়াবেন না, কারণ সে মার্জিত রুচি বিরুদ্ধ আচরণ, সুতরাং সেদিকে নির্ভয় হতে পারে। আমি তার কথা ছেড়ে দিলুম, কিন্তু আপনি নিজে দেখবেন, কথা দিন। এই আমার মিনতি। কথা দিতেই ইচ্ছে করে, কিন্তু আমার স্বভাবও আলাদা, অভ্যাসও আলাদা। আপনার আগ্রহ স্মরণ করে মাঝে মাঝে দেখবার চেষ্টা করব, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠব মনে হয় না। ঠিক আছে, আমার খাওয়া শেষ হলো, এখন যাই। শুনুন, রইল কুমার আপনার কাছে, ওকে ছাড়বার দিন এলে দেবেন বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে। প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে যে ব্যবহার করেছি ঠিক সেই আমার প্রকৃতি নয়, এ ভরসা আর একবার দিয়ে চললুম। আমার বাড়িতে কুমারের চেয়ে বেশি অনাদর সন্তোষের ঘটবে না। বাড়ির সম্মুখে ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া জিনিসপত্র বোঝাই দেওয়া হইয়াছে, বিজয় উঠিতে যাইতেছে, এমন সময় কুমার এসে বলল, মাসিমা আপনাকে ডাকছেন। প্রণাম করব বলে ডেকে পাঠালুম, আবার কবে যে করতে পারবো জানি না। ঠাকুরমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইলেও অযত্ন হবে না। না 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 না, বিশ্বাস করা কঠিন। কঠিন? কঠিন কার কাছে? আপনার কাছেও নাকি? অনুরাধা হাসিতে গিয়া দুজনে চোখাচোখি হইল। বিজয় স্পষ্ট দেখিতে পাইল তাহার চোখের পাতা দুটি জলে ভিজা। মুখ নাবাইয়া বলিল, কুমারকে নিয়ে গিয়ে কিন্তু কষ্ট দেবেন না যেন। আর বলতে পাবো না বলেই বারবার করে বলে রাখছি, আপনাদের বাড়ির কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছে হয় না। নাই বা পাঠালেন? যাবার পূর্বে আপনার প্রতিশ্রুতির কথাটা আর একবার স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন। মনে আছে আমার, জানি। গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে। কিন্তু আপনার কাছে তা নয়, যা চাইব স্বচ্ছন্দে চাইব। কিন্তু মনে থাকে যেন। তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান, বলুন প্রয়োজন হলে আমাকেও জানাবেন। জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা? তা কি করে জানবো? আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারবো। আপনাকে ওরা করতে দেবে কেন? আমাকে কেউ বাধা দিতে পারবে না। কুমার আসে নাই শুনিয়া মা আতঙ্কে শিহরিয়া উঠিলেন। মা বলিলেন, সে কি কথা রে? যার সঙ্গে ঝগড়া তার কাছেই ছেলে রেখে এলি? যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা। তাকে খুঁজে বার করে কার সাধ্য? তোমার নাতি রইল তার মাসির কাছে, দিন কয়েক পরেই আসবে। হঠাৎ মাসি এলো কোথা থেকে রে? ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে যে কোথা থেকে এসে পৌঁছায় মা, কেউ বলতে পারে না। যে তোমার টাকা কড়ি নিয়ে ডুব মেরেছে এ সেই গগন চাটুর্যের ছোট বোন। বাড়ি থেকে অনেক আগেই তাড়াবো বলে লাঠিসোঁটা পিয়াদা পাইক নিয়ে রণসজ্জায় যাত্রা করেছিল। কিন্তু মা, তোমার আপনার নাতিই করলে গোল। এমনি তার আঁচল চেপে রইল যে একসঙ্গে না তাড়ালে আর তাড়ানো চলল না। মা ব্যাপারটা আন্দাজ করিয়া জিজ্ঞাসা করিলেন, কুমার বুঝি তার খুব অনুগত হয়ে পড়েছে? মেয়েটা খুব যত্নার্থী করে বুঝি?
বাছা যত্ন তো কখনো পায় না। আমি ছিলুম বাইরে, বাড়ির ভেতরে কে কাকে কি যত্ন করতো সে চোখে দেখি, কিন্তু আসবার সময় কুমার মাসিকে ছেড়ে কিছুতে আসতে চাইল না মা। ওরা পাড়া গায়ের মেয়ে, কত রকম জানে, সঙ্গে না এনে ভালো করিসনি বাবা। মা, তুমি নিজে পাড়া গায়ের মেয়ে হয়ে পাড়া গায়ের বিরুদ্ধে তোমার এই নালিশ? শেষকালে তোমার বিশ্বাস গিয়ে পড়লো বুঝি শহরের মেয়ের ওপর? শহরের মেয়ে, তাদের চরণে তো কোটি কোটি নমস্কার। গোবিন্দ গোবিন্দ রক্ষা করো। হাসির কথা নয় বাবা, আমার দুঃখ কেবল আমিই জানি, আর জানেন তিনি। আমরা যখনকার সে পাড়াগা কি আছে বাবা, দিনকাল সব বদলে গেছে। অনেক বদলেছে, কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধ হয় তোমাদের পুণ্যেই এখনো কিছু বাকি আছে মা, একেবারে লোপ পায়নি। তারই একটুখানি এবারে দেখে এলো, কিন্তু তোমাকে যে সে জিনিস দেখাবার জো নেই মা, সেই দুঃখটাই মনে রইল। বিজয় অফিসে বাহির হইয়া গেল, অফিসের কাজে তাড়াতেই ব্যস্ত হইয়া তাহাকে চলিয়া আসিতে হইয়াছে। বিকালে অফিস হইতে ফিরিয়া বিজয় ও মহলে বৌদিদির সঙ্গে দেখা করিতে গেল। গিয়া দেখিল সেখানে বাঁধিয়াছে কুরুক্ষেত্র কাণ্ড। প্রসাধনের জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্ত। দাদা ইজি চেয়ারে হাত তুলে বসিয়া প্রবল কণ্ঠে বলিতেছেন, কখনো না, যেতে হয় একলা যাও, এমন কুটুম্বিতে আমি দাঁড়িয়ে। ঠাকুরপো, ঠাকুরপো, তারা যদি শীতাংশুর সাথে অনিতার বিয়ে ঠিক করে থাকে, সে কি আমার দোষ? আজ পাকা দেখা, উনি বলছেন যাবেন না, তার মানে আমাকেও যেতে দেবেন না? তুমি তুমি জানতে না বলতে চাও আমার সঙ্গে এই জোচ্চুরি চালাবার এতদিন ধরে কি দরকার ছিল? হ্যাঁ? আরে শোনো দাদা, রোসো রোসো, হয়েছে কি বলো তো? অনিতার সঙ্গে শীতাংশু ঘোষালের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে। আজই তার পাকা দেখা। আই এম থ্রোন কমপ্লিটলি ওভার বোর্ড। আর উনি বলতে চান কিছুই জানতেন না। আমি কি করতে পারি ঠাকুরপো? দাদা রয়েছেন, মা রয়েছেন, মেয়ে নিজে বড় হয়েছে, তারা যদি কথা ভাঙে আমার দোষ কি? দোষ এই যে তারা ধাপ্পাবাজ, ভণ্ড, মিথ্যেবাদী। একদিকে কথা দিয়ে আর একদিকে গোপনে টোপ ফেলে বসেছিল। এখন লোকে মুখ টিপে হাসবে। আমি ক্লাবে, পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না। এমন ধারা কি আর হয় না? তাতে তোমার লজ্জা কিসের? আমার লজ্জা সে তোমার বোন বলে, আমার শ্বশুর বাড়ির সবাই জচ্চর বলে, তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে। দাদা দাদা দাদা, আরে করছে কি? থাক থাক, প্রণাম আবার কেন? বৌদি, দাদা যত গর্জনই করুন, আমি রাগ বা দুঃখ তো করবই না, বরঞ্চ সত্যি যদি এতে তোমার কোনো অংশ থাকে, তোমার কাছে আমি চির কৃতজ্ঞ থাকব। দাদা দাদা, রাগ করা তোমার সত্যি বড় অন্যায়। এ ব্যাপারে কথা দেওয়ার কোনো অর্থই নেই যদি পরিবর্তনের সুযোগ থাকে। বিয়েটা তো ছেলে খেলা নয়। শীতাংশু ICS হয়ে ফিরেছে, সে একটা বড় দরের লোক। অনিতা দেখতে ভালো, বিয়ে পাশ করেছে। আর দাদা, আমি এখানেও পাশ করিনি, বিলেতেও 7-8 বছর কাটিয়ে একটা ডিগ্রি জোগাড় করতে পারি। সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই। না আছে পথ, না আছে গৌরব, না আছে খেতা। অনিতা কোনো অন্যায় করেনি দাদা। 100 বার অন্যায় করেছে। তুই বলতে চাস এতে তোর কোনো কষ্ট হয়নি? দাদা, তুমি গুরুজন, মিথ্যে বলবো না। এই তোমার পা ছুঁয়ে বলছি, আমার এতটুকু দুঃখ নেই। নিজের পুণ্যে তো নয়, কার পুণ্যে ঘটলো জানি না, কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেল। বৌদি, বৌদি, চলো আমি তোমাকে নিয়ে যাই। দাদার ইচ্ছে হয় রাগ করে ঘরে বসে থাকো, কিন্তু আমরা, চলো তোমার বোনের পাকা দেখায় পেট পুরে খেয়ে আসি গে। তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুরপো? না না বৌদি, ঠাট্টা করিনি। আজ একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি। তোমার বরে ভাগ্য যেন এবার আমাকে মুখ তুলে চায়।
কিন্তু কিন্তু আর দেরি করো না, তুমি কাপড় পরে নাও, আমি অফিসের পোশাকটা ছেড়ে আসি গে। যাও বৌদি। ওর নেমন্তন্ন নেই, তুই সেখানে যাবি কি করে? তা বটে, তারা হয়তো লজ্জা পাবে, কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতেই আজ আমার সংকোচ নেই দাদা। আমার এখন ছুটে গিয়ে বলতে ইচ্ছে করছে, অনিতা তুমি আমাকে ঠকাওনি, তোমার উপর আমার রাগ নেই, জ্বালা নেই, প্রার্থনা করি তুমি সুখী হও। দাদা দাদা আমার মিনতি রাখো, রাগ করে থেকো না, বৌদিদিকে নিয়ে যাও, অন্তত আমার হয়েও অনিতাকে আশীর্বাদ করে এসো তোমরা। যাও দাদা। দাদা ও বৌদি উভয়ই হতবুদ্ধির মতো তাহারা পরস্পরের প্রতি চাহিয়া রহিল। সহসা উভয়েরই চোখে পড়িল বিজয়ের মুখের পরে বিদ্রুপের সত্যই কোনো চিহ্ন নাই, ক্রোধের অভিমানের লেশমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়ে নাই। সত্যি যেন কোনো সুনিশ্চিত বিপদের ফাঁস এড়াইয়া মন তাহার অকৃত্রিম পুলকে ভরিয়া গেছে। বোনের কাছে এ ইঙ্গিত উপভোগ্য নয়, অপমানের ধাক্কায় প্রভার অন্তরটা সহসা জ্বলিয়া গেল। কি যেন একটা বলিতেও চাহিল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হইয়া রহিল। বিজয় বলিল, বৌদি বৌদি আমার সকল কথা বলবার আজও সময় আসেনি, কখনো আসবে কিনা তাও জানি নে। যদি আসে কোনো দিন, সেদিন কিন্তু তুমিও বলবে, ঠাকুরপো ঠাকুরপো তুমি ভাগ্যবান ভাই, তোমাকে আশীর্বাদ করি। প্রদীপের গল্প স্বল্প আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় হাজির হব এক নতুন গল্প নিয়ে। শুনছেন তো আপনি? অন্যকে শোনানোর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফান্টান।